দিব্যা একটা গরিব পরিবারের অনাথ মেয়ে ছিল। ও খুব ভালো ডান্স করত। দিব্যা বড় লোকের ঘরের বাচ্চাদেরকে বাড়ি বাড়িতে গিয়ে ডান্স শেখাতো। তার স্বপ্ন ছিল যে সে নিজের একটা ডান্স ইনস্টিটিউট খুলবে, কিন্তু তার কাছে এত টাকাই ছিল না। কারণ দিব্যার বন্ধু অঞ্জু একটা ডান্সার ছিল। অঞ্জুর কাছে বাংলো, গাড়ি সবকিছু ছিল। একদিন দিব্যা নিজের বন্ধু অঞ্জুকে বলল, ইয়ার আমি তোর থেকে ভালো ডান্স করি, কিন্তু আমার প্রশংসা তোর ডান্সের থেকেও বেশি হয়। তা সত্ত্বেও আমার কাছে এত টাকা জমাই হতে পারলো না যে আমি নিজের একটা ডান্স ক্লাস খুলি। তোকে কতবার বলেছি দিব্যা, তুই অর্কেস্ট্রাতে ডান্স করিস না কেন? না বাবা না, আমি ওখানে ডান্স করতে পারবো না। শুনেছি যে ওখানে কখনো কখনো মেয়েদের সাথে বাজে ব্যবহার হয়। এরকম কোনো ব্যাপার নয়, দেখ আমিও তো অর্কেস্ট্রাতে ডান্স করি, আর কারোর এত সাহস নেই যে তারা আমার শরীরকে টাচ করুক, ব্যাস দূর থেকেই ডান্সটা দেখে। কিন্তু যখন লোকেরা ডান্স করার মেয়ের ওপরে পয়সা ফেলে তখন আমার সেসব একদম ভালো লাগে না। দেখ দিব্যা, তুই বড় লোকের ঘরের বাচ্চাদেরকে ডান্স শেখাতে চাস আর মুশকিলে মাসে 10 থেকে 20,000 টাকা কামাস। তুই এই কথাটা বুঝতে কেন পারছিস না যে অর্কেস্ট্রাতে যখন তুই ডান্স করবি তখন এত টাকা তুই একদিনেই কামিয়ে নিবি, আর বরং এর থেকে বেশিও কামাতে পারিস তুই, কারণ তোর থেকে ভালো ডান্স শহরে কেউ করতে পারে না। অঞ্জুর কথা শুনে দিব্যা চিন্তায় পড়ে যায়। ঠিক আছে, কিন্তু আমি কোনো অর্কেস্ট্রার লোককে তো জানিও না, আমি কার কাছে কাজ চাইতে যাব? আরে আমি কি জন্যে আছি বাবা, চল আমার সাথে, আজই আমি তোকে বস রাজনের সাথে দেখা করাবো। এইটুকু বলে অঞ্জু দিব্যাকে নিজের সাথে নিজের বস রাজনের অফিসে নিয়ে যায়। অঞ্জুর বস রাজন দিব্যার দিকে তাকিয়ে বলল, আমি তো তোমাকে চিনি। কিন্তু কিভাবে? শহরের সব থেকে বড় লোক নিরঞ্জন দাসের মেয়েকে তো তুমিই ডান্স শেখাও, তাই না? একবার আমি ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম, তখন ওখানেই আমি তোমাকে ডান্স করতে দেখেছিলাম। তুমি সত্যি খুব সুন্দর ডান্স করো, তোমাকে আমি চাইলেও বারণ করতে পারবো না। রাজনের কথা শোনার পর দিব্যা খুশি হয়ে যায়। আজকে রাত্রে অর্কেস্ট্রাতে ডান্স তুমিই করবে। বিকেল বেলা অঞ্জু দিব্যার সামনে অনেকগুলো ব্র্যান্ডেড কাপড় রেখে দেয়। এই কাপড়গুলো থেকে তোর যেটাই পছন্দ হয় সেটা পরে নে। দিব্যা ওই কাপড়গুলোকে দেখতে শুরু করে। তক্ষুনি তার নজর পড়ল একটা খুবই সুন্দর ঘাগরার ওপর। দিব্যা সেই ঘাগরাটা তক্ষুনি তুলে নিল। আমি ঘাগরা পরে ডান্স করব। রিয়েলি? এটা তোর অর্কেস্ট্রাতে প্রথম ডান্স হবে আর তুই ঘাগরা পরে ডান্স করবি? জানি না কেন অঞ্জু, প্রথম নজরে এই ঘাগরাটা আমার খুব পছন্দ হলো। একটা আলাদা রকমের আকর্ষণ আছে এতে। ঠিক আছে, পরে নে, কমপক্ষে এই ঘাগরাটা তোকে ভালো কথা বলতে তো শিখিয়েই দিল। কিছুক্ষণ পর দিব্যা ঘাগরা পরে স্টেজে চলে আসে আর অর্কেস্ট্রার আওয়াজে ডান্স করতে শুরু করে। দিব্যা এত ভালো ডান্স করছিল যে দর্শকদের চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল। দিব্যার ডান্স অঞ্জুও খুব অবাক হয়ে দেখছিল। কিছুক্ষণের মধ্যেই দিব্যার কাছে পয়সার পাহাড় জমা হলো। ডান্স শেষ হয়ে যাওয়ার পর দর্শকরা নিজের নিজের বাড়ির দিকে যেতে শুরু করলো। করণও নিজের বন্ধুদেরকে এদিকে ওদিকে খুঁজতে শুরু করলো, কিন্তু তক্ষুনি ও দেখতে পেল যে ওর দুজন বন্ধু মাটিতে অজ্ঞান অবস্থায় পড়েছিল। তার দুজন বন্ধুরই মৃত্যু হয়ে গেল আর ওদের চেহারা একদম হলুদ হয়ে গেল। আশেপাশে ভিড় জমা হয়ে গেল। তক্ষুনি ওখানে পুলিশ ইন্সপেক্টর অনুরাগ আসেন। কি হয়েছে এদের দুজনের? জানি না স্যার, আমরা এখানে ডান্স দেখতে এসেছিলাম। ডান্স শেষ হওয়ার পরে যখন আমি আমার বন্ধুদেরকে খুঁজতে শুরু করলাম তখন ওদেরকে এখানে এইভাবে মৃত অবস্থায় পাই আমি। ওরা দুজনকে ড্রাগ নিত। না ইন্সপেক্টর বাবু, আমার দুজন বন্ধু আজ অব্দি কখনো মদেও হাত দেয়নি, আর ড্রাগস তো অনেক দূরের কথা। ওদের মুখগুলো পুরো হলুদ হয়ে গেছে, এমন মনে হচ্ছে ঠিক যেন ওদের শরীর থেকে পুরো রক্ত উধাও হয়ে গেছে। আর বেশিরভাগ সময় এমনটা তাদের সাথেই হয় যারা ড্রাগসের নেশা করে, বুঝেছ? এর আগে আশেপাশে কিছু ভয়ের মহল হক ইন্সপেক্টর অরুণ ওদের দুজনের বডিটা ওখান থেকে সরিয়ে দেন। পরের দিন বিকেলবেলা রাজন দিব্যাকে বললেন, দিব্যা, কালকে ডান্সে তুমি সত্যি কামাল করেছো। সারা শহরে শুধু তোমার নামেই তো চর্চা চলছে এখন। কিন্তু আমি তো শুনেছি কাল ভিড়ে দুজন লোকের মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ, আমিও তো শুনেছি এটা। কেউ কেউ বলছিল যে ওরা দুজন নাকি নেশায় আতুর ছিল, কিন্তু এসব শুনে আমাদের কি লাভ বলো?
আজও আমি সেই ঘাগরা পরেই ডান্স করব। সে তোমার যা ইচ্ছে। সেই রাতেও দিব্যা খুব ভালো ডান্স করলো। দিব্যার ফুর্তি আর তার নৃত্য দেখে সবাই খুব বেশি অবাক হয়ে যায়। দিব্যার কাছে সেই রাতেও প্রচুর টাকা পয়সার পাহাড় জমা হয়। আর সেই রাতেও দুজন ব্যক্তির লাশ রাস্তায় পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। রাজন খুব চালাকির সাথে পুলিশওয়ালার সাথে মিলে সেই দুটো লাশকে ওখান থেকে সরিয়ে দেয়। রাজন এটা চাইতো না যে কোনো রকমের ভয় লোকেদের মনে আসুক আর তার ব্যবসা বন্ধ হয়ে যাক, কারণ যখন থেকে অর্কেস্ট্রায় দিব্যা এসেছিল রাজনের কাছে পয়সার পাহাড় জমা হচ্ছিল। একদিন বিকেলে রাজন দিব্যাকে বলল, দিব্যা, তোমার এই শিল্পকলার উপর আমার কোনো সন্দেহ নেই, কিন্তু একটা কথা মনে রেখো, আজকে শহরের দুজন বড় লোক আর আমার বন্ধু রাহুল তোমার ডান্স দেখার জন্য আসছেন। ওদের কাছে টাকা পয়সার কোনো কমতি নেই। তোমাকে আজকে এমন ডান্স করতে হবে যা কখনো ওরা যেন ভুলতে না পারে। দিব্যা সেই সময়ও ঘাগরাই পড়েছিল। সে আশ্চর্যজনকভাবে রাজনের দিকে তাকিয়ে বলল, ঘাবড়াবে না রাজন, আজকের নৃত্য কেউ ভুলতে পারবে না। এইটুকু বলে দিব্যা স্টেজে চলে যায় আর ডান্স করতে লাগে। দিব্যার ডান্স দেখার পর রমেশ আর রাহুল মন্ত্রমুগ্ধ হয়ে যায়। ওরা অবাক আর ফাটা ফাটা চোখ দিয়ে দিব্যার নৃত্য দেখতে যাচ্ছিল। দিব্যার পা একদমই আটকাচ্ছিল না। তাকে ডান্স করতে দেখে 2 ঘন্টার বেশিও হয়ে গেছিল, কিন্তু সে ক্রমাগত ডান্স করতে যাচ্ছিল। হঠাৎ করে ডান্স করতে করতে দিব্যার চেহারা ভয়ঙ্কর রূপে পরিবর্তিত হয়ে যায়। তার চেহারা পুরোপুরিভাবে নীল রঙের হয়ে গেছিল। তার চোখের রং পুরোপুরিভাবে সাদা হয়ে গেল। রমেশ আর রাহুল তার আগেই ওখান থেকে পালিয়ে যাবে, হঠাৎ করে দিব্যা ডান্স করতে করতে রাহুলের গলা টিপে ধরে আর নিজের নখ দিয়ে মাথা তার শরীর থেকে আলাদা করে দেয়। এটা দেখার পর রমেশ চিৎকার শুরু করে। তক্ষুনি দিব্যা আবার ডান্স করতে করতে রমেশের কাছে চলে আসে আর নিজের হাত রমেশের পেটে ঢুকিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই পুরোপুরিভাবে ভাগদড় হয়ে গেল। মিউজিকটা বন্ধ করো, আমি বললাম না মিউজিক বন্ধ করো। রাজন এইটুকু বলেই ছিল যে তক্ষুনি ডান্স করতে করতেই খুব ফুর্তির সাথে দিব্যা নিজের দাঁত তার গলায় চেপে ধরে। রাজন চিৎকার করতে করতে ওখানেই অজ্ঞান হয়ে যায়। ততক্ষণে ওখানে অঞ্জু চলে আসে। এটা তুই কি করছিস দিব্যা? কি হয়েছে তোর? তক্ষুনি একটা ভারী আওয়াজ অঞ্জুর কানে চলে আসে। ও তোমার বন্ধু দিব্যা নয়, বরং রক্ত পিশাচিনী মুরা। অঞ্জু দেখতে পেল যে তার পেছনে কালো কাপড় পরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার গলায় হাড়ের মালা ছিল। কে গো তুমি? আমার নাম হলো তন্ত্রিকা। আমার বান্ধবীর কি হয়েছে? তোমার বান্ধবী যে কাপড় পরেছে সেই কাপড়টা শাপিত। এই কাপড়টা রাজস্থানী নৃত্যিকার রক্ত পিশাচিনীর। যখন সে জীবিত ছিল তখন সে খুব ভালো নর্তকী ছিল, কিন্তু সব সময় যুবতী থাকার লোভে মুরাকে একটা রক্ত পিশাচিনী বানিয়ে দিল। নিজের গ্রামবাসীরা মুরাকে বিষ দিয়ে মেরে ফেলল। মরার আগে মুরা এই ঘাগরাই পড়েছিল। তার আত্মা এই ঘাগরাতেই বন্দী হয়ে থেকে গেল। দিব্যাও এখন একটা নর্তকী আর মুরাও। সেই কারণে সহজেই দিব্যা মুরার বশে চলে এলো। অনেক বছর ধরে এই ঘাগরাটা আমি আমার কাছে সামলে রেখেছিলাম, কিন্তু কিছুদিন আগেই একটা ইংরেজ চুরি করে এই ঘাগরাটা নিয়ে চলে গেল। এই ঘাগরাটা তোমার বান্ধবীর শরীরে কি করে এলো এটা আমি জানি না। এই ঘাগরাটা কিছুদিন আগেই রাজনের একজন ইংরেজ বন্ধু গিফট করেছিল। আমার বান্ধবীকে বাঁচিয়ে নিন। তান্ত্রিকা খুব ফুর্তিভাবে মিউজিক বন্ধ করে দিল। মিউজিক বন্ধ হতেই দিব্যা ভয়াবহ চোখে ওকে দেখতে শুরু করে। তান্ত্রিকা একটা লাল রঙের পাউডার দিব্যার ওপরে ফেলে দিল। দিব্যা চিৎকার করতে করতে মাটিতে পড়ে যায়। ওর কাপড় এক্ষুনি বদলে দাও। অঞ্জু সঙ্গে সঙ্গে দিব্যার কাপড় বদলে দিল। তন্ত্রিকা মন্ত্র পড়তে পড়তে ওই ঘাগরায় আগুন লাগিয়ে দেয়। আগুন লাগা মাত্রই চারদিকে চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই ঘাগরা পুড়ে ছাই হয়ে যায় আর তারপর চারদিক শান্ত হয়ে যায়।